আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-27 শিক্ষাবর্ষের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের দেওয়া হয় এই ফার্স্ট সামেটিভ এক্সামে। তো প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এরপর আঞ্চলিক ভূগোল থেকে থাকছে ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়টা। ঠিক আছে, এই দুটি অধ্যায় তোমাদের সাধারণত পড়তে হয় তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। কীরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয় দেখো, তোমাদের প্রথমে হচ্ছে 8টি MCQ প্রশ্ন দেওয়া থাকে, 1 নম্বর মানের প্রশ্ন, 8 একে 8 নম্বর, এগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। দেখো দুটি অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন থাকছে। এরপর থাকবে 8টি মানে ভেরি শর্ট টাইম প্রশ্ন, যেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন 1 নম্বর মানের, সেগুলো থাকবে 8টা, প্রতিটি অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন থাকছে। এবং 4টি 2 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 দুগুণ 8 নম্বর, প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। এবং 3 নম্বর মানের 2টির উত্তর লিখতে হবে, 3 দুগুণ 6 নম্বর, এগুলো হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এগুলো কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর এবং 3 নম্বর মানের ক্ষেত্রে। আর 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি, 5 দুগুণ 10 নম্বর, এখানেও তোমাদের দেখো প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর করতে হবে, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে এখানে। তো এইরকম প্যাটার্নে কিন্তু তোমাদের সাধারণত প্রশ্ন থাকে 40 নম্বরের প্রথম ইউনিট টেস্টে। ওকে, জিওগ্রাফি সাবজেক্টের, এবং সেখানে তোমাদের সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময় কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো এখানে রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1 নম্বর দেখে, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো সিয়াচেন, হুবার্ট, ল্যাম্বার্ট না ম্যালাস্পিনা। তো পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ এটা হচ্ছে হুবার্ট, সঠিক উত্তর হবে হুবার্ট। এরপর গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে আমাজন, কলোরাডো, নীল না ব্রহ্মপুত্র নদীতে। তো গ্র্যান্ড ক্যানিয়ন এটা রয়েছে কলোরাডো এই নদীতে। কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? এখানে অপশান দেওয়া আছে নীলনদ, মিসিসিপি, সিন্ধু, গঙ্গা। উত্তর হবে মিসিসিপি। পরের প্রশ্ন, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হলো সিফ বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি না মস্তক বালিয়াড়ি। এখানে উত্তর লিখবে বারখান বালিয়াড়ি। 1 5 নম্বর দেখে, শতদ্রু যে নদীর উপনদী সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা না সিন্ধু। শতদ্রু যে নদীর উপনদী সেটা হচ্ছে সিন্ধু। সিন্ধু হচ্ছে শতদ্রু হচ্ছে সিন্ধু নদীর উপনদী। ঠিক আছে, এরপর জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে সেটা হচ্ছে অসম, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ। তো জেরোফাইট উদ্ভিদ দেখা যায় হচ্ছে রাজস্থানে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে যে ঋতুতে সেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত ঋতুতে। উত্তর হবে শীত ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে। এরপর হচ্ছে, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 অবস্থিত যে পর্বতে সেটা হচ্ছে হিমালয়, কারাকোরাম, পূর্বঘাট না পশ্চিমঘাট। উত্তর হবে এখানে কারাকোরাম। ঠিক আছে, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এটা হচ্ছে কারাকোরাম এখানে অবস্থিত। এরপরের প্রশ্ন দেখো, বিভাগ খতে রয়েছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর নির্দেশ অনুসারে উত্তর লিখতে হবে 1 × 8 = 8। 2-এর 1-এর দাগে রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। এটা হবে ভুল, কারণ উত্তরাখণ্ডের এটা হচ্ছে একটি উপত্যকা। শাল ও সেগুন ম্যানগ্রোভ উদ্ভিদ, এটাও ভুল হবে, এগুলো হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এরপর উঁচুভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা লিখবে ঠিক। এরপর হচ্ছে রসে মোতানে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা ভুল হবে। পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাতে হবে 1 × 4 = 4। বাঁ দিকে কী দেওয়া আছে, লোয়েস, মন্থকূপ, আধি আর কয়াল। ডান দিকে দেওয়া আছে কেরলের পশ্চাৎ জলাভূমি। এরপর থর মরুভূমির শুকনো ধূলিঝড়, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে প্রথম দেওয়া আছে লোয়েস, এটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, অপশান গয়ের সঙ্গে মিলবে। এবার মন্থকূপ হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা অপশান গয়ের সঙ্গে মিলবে। আঁধি হচ্ছে থর মরুভূমির শুকনো ধূলিঝড়, অপশান ক্ষয়ের সাথে মিলবে। আর কয়াল হচ্ছে কেরলের পশ্চাৎ জলাভূমি, এটা কয়ের সঙ্গে মিলবে। এরপর বিভাগ গতে রয়েছে 3 নম্বর দাগে, সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রশ্নের মান 2 নম্বর করে 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে এখানে 4টি প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে, বার্গস্ট্রুড কাকে বলে? পর্বত গাত্রে জমে থাকা বরফ স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গস্ট্রুড বলে। ফিয়র্ড কাকে বলে? বিশেষত সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকাগুলিকে এত গভীরভাবে ক্ষয় করে যে সেগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে নিচু হয়ে যায় এবং বরফ মুক্ত হলে পরে সমুদ্রের জলে ভরে যায়। হিমবাহ দ্বারা সৃষ্ট কিন্তু সমুদ্রের জলপূর্ণ এইরূপ উপত্যকাকে ফিয়র্ড বলে। অগভীর ও স্বল্প দৈর্ঘ্যের ফিয়র্ডকে পিয়ার্ড বলে। তো পরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর, মরুদ্যান কি?
তো মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়কার্যের ফলে অবনমিত স্থানের সৃষ্টি হলে সেই অবনমিত স্থানে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে মরুদ্যান বা ওয়েসিস বলে। অথবা বাজাদাকি শুষ্ক মরু অঞ্চলে পর্বতের পাদদেশে অস্থায়ীভাবে জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় কাদা পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে অসমান ঢালু ভূমিরূপ সৃষ্টি করে তাকে বাজাদা বলে। কয়াল কি দেখো, ভূ আলোড়নের প্রভাবে কেরলের মালাবার উপকূলে ভূ উত্থান ও নিমজ্জনের ফলে অসংখ্য জলাভূমি বা উপহ্রদের সৃষ্টি হয়েছে, এগুলিকে কেরলের স্থানীয় ভাষায় বলা হয় কয়াল, যেমন হচ্ছে ভেম্বানাদ বৃহত্তম কয়াল, ঠিক আছে, কয়াল অষ্টমুদি ইত্যাদি। এরপরে প্রশ্ন রয়েছে অথবা দিয়ে মালনাদ কাকে বলে। মালনাদ শব্দের অর্থ হলো উঁচু নিচু ভূমি, অর্থাৎ কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিভাগ রয়েছে তাকে বলা হয় মালনাদ। ভাঙ্গার ও খাদার কাকে বলে। দেখো, ভাঙ্গার কিনা প্রাচীন পলি মৃত্তিকা দিয়ে গঠিত উচ্চ ভূমিকে বলা হয় ভাঙ্গার। এই মৃত্তিকা কৃষিকাজের জন্য ততটা সহায়ক নয়। এরপর খাদার কি না নবীন পলিগঠিত ভূমি নিম্নভূমিকে বলা হয় খাদার। এই প্রকার মৃত্তিকা খুবই উর্বর। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এই প্রকার মৃত্তিকা দেখা যায়। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে শস্যাবর্তন বলতে কী বোঝো। একই জমিতে এক বা একাধিক ফসল উৎপাদনের ফলে জমির উর্বর শক্তি হ্রাস পায়। মৃত্তিকার গুণগত মান সঠিক রাখার জন্য বছরের বিভিন্ন সময়ে ফসলের চক্রাকারে চাষাবাদকে শস্যাবর্তন বলা হয়। বিভাগ ঘয়ের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 করে 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। নাম্বার কয়ের 1 নম্বর দাগে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির তুলনামূলক আলোচনা করো। তো প্রথমে আমরা উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদীগুলির যে সাদৃশ্য বা মিল সেগুলো লিখছি। দেখো, উত্তর ভারতের নদীগুলির সঙ্গে দক্ষিণ ভারতের নদীগুলির সাদৃশ্যগুলি হলো 1 নম্বর হচ্ছে মোহনা বঙ্গোপসাগর। উত্তর ভারতের অধিকাংশ নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি ওকে যেমন বঙ্গোপসাগরে পড়েছে, তেমনি দক্ষিণ ভারতের অধিকাংশ নদী যেমন কৃষ্ণা কাবেরী গোদাবরী প্রভৃতি এগুলোও কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। এরপর 2 নম্বর হচ্ছে বদ্বীপ। উত্তর ভারতের নদীগুলি যেমন গঙ্গা ব্রহ্মপুত্র এগুলির যেমন বদ্বীপ রয়েছে, তেমনি দক্ষিণ ভারতের নদীগুলি যেমন হচ্ছে কৃষ্ণা কাবেরী গোদাবরী এদেরও কিন্তু বদ্বীপ রয়েছে। 3 নম্বর বৈসাদৃশ্য বা অমিল কী রয়েছে। উত্তর ভারতের নদীগুলির সঙ্গে দক্ষিণ ভারতের নদীগুলির বৈসাদৃশ্যগুলি হলো 1 নম্বর। দেখো, বৈসাদৃশ্যগুলি আমরা এখানে টেবিলের মধ্যে লিখছি, অর্থাৎ পার্থক্যের আকারে। প্রথম হচ্ছে নিত্যবহতা। উত্তর ভারতের নদীগুলির ক্ষেত্রে কী হয়, নদীগুলিতে সারা বছর জল থাকে, অর্থাৎ নদীগুলি নিত্যবহ। আর দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে কী হয়, শুষ্ক ঋতুতে নদীতে জলের পরিমাণ যথেষ্ট হ্রাস পায়, তাই নদীগুলি নিত্যবহ নয়। আর নদীপথের স্পষ্টতা, দেখো এখানে লিখছি নদীগুলির গতি উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতির অধিকাংশই সুস্পষ্ট। আর দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে কী হয় না, নদীপথের বিভিন্ন পর্যায় অস্পষ্ট এবং তার মধ্যে সমতাও নেই। এগুলো হচ্ছে দক্ষিণ ভারত আর উত্তর ভারতের নদীর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এগুলো আমরা লিখলাম। অথবা দিয়ে রয়েছে ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। তো 1 নম্বর হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। ভারতের শহর বা নগরগুলি প্রথম থেকেই অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত হওয়ায় নগরে যানজট, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর হচ্ছে মানুষের শহর বা নগরমুখী প্রবণতা। বিভিন্ন সুযোগ সুবিধার লক্ষ্যে যথা সুখ স্বাচ্ছন্দ্য বিনোদন প্রভৃতির আকাঙ্ক্ষায় মানুষ শহর বা নগরমুখী হওয়ায় দ্রুত হারে বাড়ছে। এরপর হচ্ছে 3 নম্বর বসতির সমস্যা। জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় শহরে বা নগরে বসতি স্থাপনে সমস্যা দেখা দিচ্ছে। পরবর্তী প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর এই প্রক্রিয়া সাধারণত ভূপৃষ্ঠের উপর কাজ করে। 2 নম্বর এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে কাজ করে। 3 নম্বর এই প্রক্রিয়ার প্রধান উৎস হলো নদী, হিমবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি। 4 নম্বর এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু স্থানে ক্ষয় এবং নিম্ন স্থানে সঞ্চয় ঘটে। ঠিক আছে, এরপর অথবা দিয়ে বলা হচ্ছে নদী ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য লেখো। তো নদী ও হিমবাহ উপত্যকার পার্থক্যগুলি দেখো, এখানে আমরা পার্থক্যগুলি টেবিলের মধ্যে লিখছি। এটা হচ্ছে নদী উপত্যকা, এটা হচ্ছে হিমবাহ উপত্যকা। 1 নম্বর হচ্ছে অবস্থানগত পার্থক্য। তো মেরু প্রদেশের বরফাবৃত অঞ্চল এবং উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে নদী উপত্যকার উপস্থিতি লক্ষ্য করা যায় না। আর এখানে হিমবাহ উপত্যকার ক্ষেত্রে কী হয়, কেবলমাত্র বরফে ঢাকা উঁচু পার্বত্য অঞ্চল ও হিমশীতল মেরু অঞ্চলেই হিমবাহ উপত্যকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর আকৃতিগত পার্থক্য। পার্বত্য অঞ্চলের নদীর উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি ইংরাজি আই বা ভি আকৃতির হয়। আর 2 নম্বর হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চল হিমবাহের ক্ষয়কার্যের ফলে খুব চওড়া তলদেশ এবং অপেক্ষাকৃত মসৃণ ও খাড়া
পাড়যুক্ত হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়। এবার প্রবাহের গতি দেখো, 3 নম্বর পার্থক্য। পার্বত্য ও উচ্চ সমভূমি অঞ্চলের নদী স্রোতের গতিবেগ প্রবল হয়, নিম্নভূমিতে নদীর স্রোতের গতিবেগ ধীরে ধীরে কমে আসে। আর 3 নম্বর, বেশিরভাগ সময়ই হিমবাহ অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। এরপর বিভাগ উঙ্গল। 5 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। 5 × 2 = 10। 5-এর 1-এর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। তো প্রথম দেখো আমরা উত্তরটা লিখছি, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হলো, নাম্বার 1 পলল বেজনী বা পলল শঙ্কু। পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামার সময় নদীবাহিত শিলাখণ্ডগুলি সমভূমিতে জমা হয়ে পাখার ন্যায় শঙ্কু আকৃতির ত্রিকোণাকার যে ভূভাগ সৃষ্টি করে তাকেই পলল বেজনী বা পলল শঙ্কু বলা হয় ঠিক আছে বলে। এটা হচ্ছে পলল বেজনীর একটা চিত্র, তোমরা বইতেও পেয়ে যাবে, তোমরা চিত্রটা কিন্তু নিজেরা আঁকার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে অষ্টক্ষুর আকৃতির হ্রদ। কোনো নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হলে ওই বাঁক এত বেশি হয় যে দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি চলে আসে এবং বাঁকের মাঝের অংশে ক্ষয় পেয়ে বাঁক দুটি আলাদা হয়ে যায়, ফলে নদী সোজা পথে চলতে শুরু করে। ফেলে রাখা বাঁকটি দেখতে অনেকটা অস্ত্রের খুঁড়ের ন্যায় হয় বলে একে অষ্টক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অষ্টক্ষুরাকৃতি হ্রদের চিত্র, তোমরা চিত্রটি আঁকবে এইভাবে। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর প্লাবনভূমি। নদীর সঞ্চয় কার্যের ফলে নদীগর্ভে পলি দ্বারা ভরাট হয়ে অগভীর হয়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখতে না পেরে নদী দুকুল ছাপিয়ে প্লাবনের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নদী উপত্যকার দুকুলের নিচু জমিতে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। তো এটা হচ্ছে প্লাবনভূমির চিত্র, তোমরা এভাবে আঁকবে এবং বই থেকেও তোমরা কিন্তু নিজেরা আঁকার চেষ্টা করবে। অথবা দিয়ে দেওয়া আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের উৎপত্তি আলোচনা করো। তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে সার্ক বা কড়ি। পার্বত্য হিমবাহের মস্তক দেশে অর্থাৎ উৎস ক্ষেত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আরাম কেদারার মতো দেখতে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে সার্ক বা কড়ি। এটি ফ্রান্সে সার্ক, ইংল্যান্ডে কড়ি নামে পরিচিত। গঠন কীরকম না, সার্কের তিনটি অংশ থাকে। একটা হচ্ছে মাথার দিকের খাড়া প্রাচীর, মধ্যভাগে বেসিন বা খাত এবং প্রান্তভাগে ঢিবির মতো উঁচু অংশ। উদাহরণ হচ্ছে আন্টার্কটিকার ওয়ালকট সার্ক, পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সার্ক। এটা হচ্ছে হিমবাহ সার্কের একটা সার্ক বা কড়ি, তার চিত্র তোমরা বই থেকে কিন্তু এভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর 2 নম্বর হচ্ছে ইউ আকৃতির উপত্যকা ও হিমদ্রোণী। পার্বত্য অঞ্চলে পূর্বেকার নদী উপত্যকাগুলি হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে ইউ আকৃতি প্রাপ্ত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে হিমদ্রোণী। উদাহরণ হচ্ছে হিমালয়ের রূপকুণ্ড হিমদ্রোণীর উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে হিমদ্রোণী, তোমরা এভাবে আঁকবে। ঠিক আছে, বই থেকে কিন্তু আঁকার চেষ্টা করবে ইউ আকৃতির উপত্যকা আর কি। এরপর ঝুলন্ত উপত্যকা। অনেক সময় একটি বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে আরেকটি ছোট ছোট উপহিমবাহ এসে মিলিত হয়। এরূপ স্থলে প্রধান হিমবাহ সরে গেলে উপহিমবাহগুলি উপত্যকার প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, একে ঝুলন্ত উপত্যকা বলে। উদাহরণ হচ্ছে বদ্রীনাথের নিকট ঋষিকং। এটা হচ্ছে ঝুলন্ত উপত্যকার চিত্র, তোমরা বই থেকে কিন্তু আঁকবে। ওকে, বই থেকে আঁকার চেষ্টা করবে এগুলো। 5-এর 2 নম্বর হচ্ছে সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি আলোচনা করুন। তো সামাজিক বনসৃজন কি না, গ্রামীণ জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নতির উদ্দেশ্যে পরিবেশের সুস্থতা, জীবজগতের ভারসাম্য রক্ষা, সরকারি বা বেসরকারি উদ্যোগে রাস্তার দুধারে, নদীর তীরবর্তী এলাকায়, রেল লাইনের ফাঁকা জমিতে, পতিত জমিতে বৃক্ষরোপণের উদ্যোগকে বলা হয় সামাজিক বনসৃজন। সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলো হচ্ছে কি, 1 নম্বর কৃষি জমির আশেপাশে অব্যবহৃত জমিতে বনাঞ্চল গড়ে তোলা এবং পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা। 2 নম্বর হচ্ছে অদক্ষ শ্রমিক ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া। 3 নম্বর হচ্ছে মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে জ্বালানি কাঠ, ফলমূল ইত্যাদি যোগান দেওয়া। 4 নম্বর পতিত ও পরিত্যক্ত জমি ব্যবহার করা। 5 নম্বর হচ্ছে জনগণের অর্থনৈতিক উন্নতি ঘটানো। এগুলো হচ্ছে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। এরপর হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো হিমালয় পর্বতমালাকে দৈর্ঘ্য বরাবর পশ্চিম থেকে পূর্ব থেকে 3টে ভাগে ভাগ করা হয়, যথা 1 নাম্বার এ হচ্ছে পশ্চিম হিমালয়, জম্মু ও কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে নেপাল সীমান্তের কালী নদী পর্যন্ত এই পর্বত বিস্তৃত। পশ্চিম হিমালয়কে 3 ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে কাশ্মীর হিমালয়, প্রথম লিখছি 1 নম্বর দিয়ে কাশ্মীর হিমালয়। জম্মু ও কাশ্মীর জুড়ে এই হিমালয় বিস্তৃত। পীরপাঞ্জাল ও কারাকোরাম
পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। 2 নম্বর হচ্ছে পাঞ্জাব ও হিমাচল হিমালয়। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের প্রায় 56,000 বর্গ কিলোমিটার জুড়ে এই হিমালয়ের বিস্তার। 3 নম্বর কুমায়ুন হিমালয়। উত্তরাখণ্ড রাজ্যের প্রায় 46,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হিমালয়ের বিস্তার। এখানকার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হল নন্দা দেবী, কামেট ইত্যাদি। নাম্বার বি হচ্ছে মধ্য হিমালয়। মধ্য হিমালয় সমগ্র নেপাল দেশটির অন্তর্ভুক্ত। মাউন্ট এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গ এখানে অবস্থিত। নাম্বার সি পূর্ব হিমালয়। এই পর্বতশ্রেণী পশ্চিমে সিঙ্গালীলা থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর এই ভূগোল বিষয়ের যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। যদি তোমরা এই প্রশ্নপত্রের বা এই প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ওকে, অথবা তোমরা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা এই অ্যাপটিকে নিতে পারো। গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে তোমরা ইনস্টল করে নেবে, যারা আগে থেকে ইনস্টল করে রেখেছো তারা কিন্তু অ্যাপটিকে আপডেট করে নেবে, নতুন ফিচার অ্যাপের মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার যারা নতুন তোমরা অ্যাপটিকে ইনস্টল করবে তাদের সামনে তাদেরকে কিন্তু রেজিস্টার করতে হবে। সেখানে তোমরা কী করবে, নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর স্টেট এখানে লিখবে ওয়েস্ট বেঙ্গল দেবে। আর সিটি তুমি যে এরিয়ায় থাকো সেখানে সেই এরিয়ার নাম দেবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবে, নিজের মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করে দেবে যেটা তুমি মনে রাখতে পারবে, সেরকম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার যখন তুমি লগ ইন করবে তখন কী করবে, এখানে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড এখানে তৈরি করেছিলে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। আর যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাবে এখানে ফরগট অপশান দেওয়া আছে, এই ফরগটে ক্লিক করলে তুমি কিন্তু পাসওয়ার্ডটিকে আবার রিসেট করতে পারবে, ঠিক আছে। তো প্রথমবার যারা ইনস্টল করবে তাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। তখন তোমরা কী করবে, তোমাদের সামনে একটা অন্যরকম ইন্টারফেস চলে আসবে, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা সেক্ষেত্রে কী করবে, তোমাদের সামনে দেখো তোমার এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে। তো সেক্ষেত্রে তোমরা ওকে বাটনে ক্লিক করে এখান থেকে এই যে স্ট্রিম রয়েছে, অর্থাৎ এই যে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 রয়েছে, এগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে। যে ক্লাসের কোর্স তুমি দেখতে চাইছো সেই ক্লাসটাকে এরকম করে সিলেক্ট করে দেবে ট্যাপ করে, ঠিক আছে। যদি সবগুলো তুমি দেখতে চাও সবগুলোকে এভাবে সিলেক্ট করে নেবে, তারপর সেভ চেঞ্জে ক্লিক করে এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এইভাবে এটা খুলে যাবে। তারপর নিচে দেখো এরকম একটা পট্টি জিনিস আসছে, এটাকে তুমি এই ক্রস বাটনে ক্লিক করে এটাকে কেটে দেবে। তারপর এখান থেকে এই যে অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্সগুলি, পেইড কোর্সগুলো এখানে দেখতে পাবে, যেগুলো আমরা এখানে পেইড কোর্স দিয়ে রেখেছি। তারপর এখানে মাই পেইড কোর্স রয়েছে, যে কোর্সটা তুমি কিনবে সেই কোর্সটা এখানে দেখতে পাবে। এবং সেই কোর্সের এই কন্টেন্ট অপশানে ক্লিক করলে তুমি দেখো এখানে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে, যেমন বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে, সায়েন্স। জিওগ্রাফিতে আমি যদি ক্লিক করি, এটা আমার এই কোর্সটা পারচেস করা আছে, তার জন্য আমি তোমাদের দেখাতে পারছি, ঠিক আছে। পারচেস না করা তাহলে কিন্তু দেখাতে পারবো না। এবার এখান থেকে এগুলো PDF রয়েছে, PDFগুলো তোমরা এখানে ভিউ PDF করলে দেখতে পাবে এই অ্যাপের মধ্যে থেকেই। আর ডাউনলোড PDFে ক্লিক করলে তোমার এটা কিন্তু তোমার নিজের ফোনে ডাউনলোড হয়ে যাবে, তারপর তুমি এটাকে চাইলে প্রিন্ট আউট করতে পারবে। এবং এখানে তার নিচে দেখো ভিডিওগুলো রয়েছে, এখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, ওকে, অ্যাড ছাড়াই। এটা হচ্ছে পেড কোর্সের মধ্যে তোমরা এগুলো পাবে। এছাড়া দেখো তোমাদের প্রচুর এখানে ফ্রি ভিডিওস দেওয়া হয়েছে, সেগুলো দেখতে পারো। তারপর ফ্রি কোর্স এখানে ক্রিয়েট করা হচ্ছে, ক্লাস 7, 8, 9, 10 ফ্রি কোর্স দেওয়া আছে, সেখানে ভিডিও এবং ভিডিও দেওয়া আছে, PDFও কিন্তু সেখানে কিছু দেওয়া থাকবে। এরপর এখানে দেখো কিছু কুইজ এখানে দেওয়া হয়েছে, আরও কিছু কুইজ তোমাদের জন্য দেওয়া হবে, সেগুলো তোমরা এখানে অংশগ্রহণ করতে পারো এই কুইজের মধ্যে। এবার এই যে নিচেগুলো দেখতে পাচ্ছ ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের জন্য এখানে দেওয়া হয়েছে এগুলো, ওকে। এগুলো হচ্ছে পেইড কোর্স, তোমরা চাইলে খুব কম প্রাইসে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। যেমন দেখো ক্লাস 10-এর তোমাদের কোর্সটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ক্লাস 10-এর যে কোর্সটা, এই যে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল আর ইংরেজির কিন্তু এখানে দেওয়া আছে। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর বা সাজেশন দেওয়া থাকবে, মডেল প্রশ্নপত্র দেওয়া থাকবে, সম্পূর্ণ উত্তর সহ প্র্যাকটিস সেট দেওয়া থাকবে এবং তোমাদের টেস্ট দেওয়া হবে, ঠিক আছে। এগুলো কিন্তু দেওয়া হবে এই কোর্সের মধ্যে। এবং এখানে PDF থাকবে এবং ভিডিও দেওয়া থাকবে, ঠিক আছে, রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে। এবং এখানে ফোন নাম্বার রয়েছে, কোনো সমস্যা হলে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ বা ভয়েস মেসেজ কিন্তু পাঠাতে পারো। এই কোর্সের মধ্যে কী কী রয়েছে এই প্লেলিস্টে যদি তুমি ক্লিক করে এখানে ডিটেলসটা দেখে নিতে পারবে। তারপর কন্টেন্টে ক্লিক করে দেখো এখানে এই যে ফার্স্ট সামেটিভ, এখন হচ্ছে বাংলা, তারপর হচ্ছে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এগুলো রয়েছে। তো বাংলাতে যদি আমি এখানে ক্লিক করে নিই, তো প্রথমে রয়েছে PDF, ওকে। এই যে PDFগুলো তুমি এখানে দেখতে পাবে, এই যে PDFগুলো এখানে ডাউনলোড করে নিতে পারবে বা অ্যাপের মধ্যে থেকে দেখতে পারবে। তারপর দেখো নিচে রয়েছে ভিডিও, এগুলো হচ্ছে ভিডিও, এই ভিডিওগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমাদের এখানে অসুখী জ্ঞানচক্ষু আর অসুখী একজন দেওয়া আছে এখন আপাতত, বাকিগুলো কিন্তু পরপর সব দিয়ে দেওয়া হবে, ওকে। PDFগুলো অলরেডি সব দেওয়া হয়ে গেছে, ভিডিওগুলো দেওয়া হবে, ওকে। তো চাইলে তোমরা কোর্সটিকে এখান থেকে পারচেস করতে পারো। তো শুধুমাত্র 299 রুপিস এটার প্রাইস রাখা হয়েছে, 4 মাসে ভ্যালিডিটি রয়েছে, ঠিক আছে, তোমাদের যে প্রথম ইউনিট টেস্টের জন্য, ওকে। 4 মাস যেহেতু বাকি আছে, যেহেতু বাকি,
তো সেই হিসাব করে কিন্তু এখানে 4 মাসের এই কোর্সটার ভ্যালিডিটি রাখা হয়েছে। বাই নাওতে ক্লিক করে তোমরা এখানে এটা পারচেস করতে পারো, তোমরা চাইলে কিন্তু নিতেই পারো, ঠিক আছে। এবং ফ্রি কোর্স চাইলে তোমরা এখান থেকে ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো যদি তোমরা পেইড কোর্স না নিতে চাও। ওকে, দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র আলোচনা করলাম। প্রশ্নপত্রের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, এরপর কিন্তু আরও কয়েকটি প্র্যাকটিস সেট দেবো, সেগুলো সবগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এই ভিডিওটিতে লাইক করবে, ভিডিও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।